নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সংঘমিত্রা। আবার নিয়ে চলে এসেছি আমাদের আইপিএল এর শো চালিয়ে খেলো। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পোর্টস জার্নালিস্ট দীপঙ্কর ঘোষাল। দীপঙ্কর দাকে আজ আমরা জিজ্ঞেস করব যে উপ্পলে আজ রয়েছে হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের ম্যাচ। হায়দ্রাবাদ টানা 3টে ম্যাচ হেরেছে, তারপর ঘরে ফিরেছে। তো দীপঙ্কর দা, তোমার কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে হায়দ্রাবাদ কিভাবে ঘুরে দাঁড়াবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে ওরা যে প্ল্যান অনুযায়ী খেলছে সেটা তো অবভিয়াসলি ধরে রাখতে হবে। মানে প্রথম বল থেকেই চালানোর যে প্ল্যানটা, ওরা লাস্ট ম্যাচটাতে মনে আছে ইডেনে যখন প্যাট কামিন্স টস জিতলো, রান চেস করার ডিসিশন নিল, তখন কিন্তু পরিষ্কার বলেছে, ওইখানেও সেম প্রশ্ন এসেছিল যে আপনারা তো হারছেন, তো চেঞ্জ হবে কিনা। তো বলছে না, আমরা এই রুথলেস ক্রিকেটটা খেলে যেতে চাই। তো ঠিক আছে, ওদের প্ল্যানে ওরা স্টিক থাকছে। বাট যেটা সমস্যা হয়েছিল লাস্ট ম্যাচটাতে, যদি তুমি দেখো, ওরা ফিল্ডিংটা না খুব খারাপ করেছে, খুব খারাপ। মানে কে ওখানে বাজিমাত করেছে। আমার মনে পড়ছে ঈশান কিশনের আউটটা, স্পেশালি আজিঙ্কা রাহানে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিল। মানে ওইখানে রাহানে বলেই হয়তো ক্যাচটা হয়েছিল। এই বয়সেও যা ফিটনেস দেখিয়েছে রাহানে, ও বরাবরই সেফ হ্যান্ডস বলে থাকি আমরা ইন্ডিয়া টিমে বলতাম। স্পেশালি স্পিনারদের এগেনস্টে স্লিপে যখন টেস্টেও ফিল্ডিং করতো, মনে হতো রাহুল দ্রাবিড়ের পর কে একজন ভরসাযোগ্য পাওয়া গেছে। তো লাস্ট ম্যাচটাতে ওদের ফিল্ডিংটা খারাপ হয়েছে। ব্যাটিংটা যখন টার্গেট থাকে না সামনে, তখন ব্যাটিংটা একটু হলেও মানে ডাউন থাকে, মানে ওদের যেহেতু চেস করতে হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে পরপর উইকেট পড়ে যাওয়াটা, এটা একটা চাপে ফেলে দিয়েছিল। বোলাররা শুরু থেকেই যে স্টার্ট, মানে যেরকম শুরুটা দরকার ছিল ঠিক সেরকম শুরুটা করেছে। ফিল্ডিং এ কিন্তু এসআরএইচ এর থেকে কেকেআর অনেক এগিয়ে ছিল। প্রথমত ব্যাটিং যেমন করছে ঠিক আছে, এটা নিয়ে কিছু বলার নেই। একটা ম্যাচ ফ্লপ হয়েছে, দুটো ম্যাচ ফ্লপ হয়েছে, তার মানে সব ম্যাচেই ফ্লপ হবে তা নয়। হতেই পারে যে ওরা ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো, এবং সিজনের ফার্স্ট ম্যাচে ওরা ঘরের মাঠেই 286 করেছিল। ওই একটা ম্যাচে এই মরশুমে আপাতত জিতেছে, তারপর আপাতত লখনউয়ের কাছে হারলেও কিন্তু ব্যাটিং যে খুব খারাপ হয়েছিল তা কিন্তু না, সেটা হোম ম্যাচ দেখা গিয়েছিল, ফাইটটা দেখা গিয়েছিল। তো মানে হোম ক্রাউডের সামনে যখন খেলবে না, তখন কিন্তু ডিফারেন্ট হায়দ্রাবাদকে দেখা যাবে। বেশ, এবার আমি একটুখানি যাব না, মানে বলতে চাইছি যে এই ম্যাচে আমরা নিশ্চয়ই সিরাজকে আবার জ্বলে উঠতে দেখবো, কারণ মোহাম্মদ সিরাজ কিন্তু আগুনে ফর্মে চলে এসেছেন। লাস্ট ম্যাচে আরসিবির এগেনস্টে সিরাজ তো দুর্ধর্ষ পারফর্ম করেছেন, এবং ম্যাচ উইনার প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটা সিরাজই ছিনিয়ে নিয়ে গিয়েছেন। তো তোমার কি মনে হচ্ছে, হেডের সঙ্গে সিরাজের একটা কি আমরা দ্বৈরথ দেখতে পাবো? দেখো, হেড এমন একটা পার্সন, অস্ট্রেলিয়ার তো সে আইপিএল হোক বা যে মঞ্চেই হোক, ইন্ডিয়ার যে কোনো বোলার যখন অপোনেন্ট হিসেবে ট্রাভিস হেডকে পাবে না, তার প্রথম টার্গেট থাকবে আমি হেডের উইকেটটা চাই। সিরাজের জন্য তো আরো বেশি করে, কারণ সিরাজ অনেক ব্যথা হয়ে এসছে মানে হেডের জন্য। সোজা কথা, বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা সেই ফাইটটা দেখেছি, মানে হেড ভার্সেস সিরাজ। মানে বুমরা হোক, সিরাজ হোক, শামি হোক, একটা ভারতীয় বোলারদের বাড়তি তাগিদ থাকে ওই উইকেটটার জন্য। ওটা হচ্ছে সবচেয়ে দামি উইকেট। সো ও কারো উইকেট টার্গেট না করুক, আগে ট্রাভিস হেডের উইকেটটা টার্গেট করবে সিরাজ। আর সিরাজের যদি আমি ন্যাশনাল টিমের কথা ভাবি, হোয়াইট বল ক্রিকেটে ও কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছিল, বাট এই আইপিএলে ইভেন ফার্স্ট ম্যাচটাতে খারাপ পারফর্ম করেছে, তারপর থেকে যে ঘুরে দাঁড়িয়েছে না, স্পেশালি মুম্বাই ম্যাচটা থেকে। মুম্বাই ম্যাচে রোহিত শর্মাকে ব্যাট প্যাডের ফাঁক দিয়ে ওরকম বোল্ড করা, ওটা ওকে বাড়তি কনফিডেন্স। রোহিত শর্মা গ্রেট ব্যাটসম্যান, তাকে ওইভাবে আউট করা, বোল্ড করা সিরাজের কাছে টার্নিং পয়েন্ট হয়ে গেছিল। এবং লাস্ট ম্যাচে আরসিবির কাছে যে ওদের আরসিবির এগেনস্টে যে জয়, সেটা সিরাজের স্পেলটাই কিন্তু ম্যাচের ডিসাইডটা করে দিয়েছিল বলা যায়। কারণ আমরা যেটা জানি যে ওই মাঠটা ছোট মাঠ, বাট একটা মিনিমাম টার্গেট থাকলে কিন্তু হয়তো সমস্যায় পড়তো। কিন্তু সিরাজের ওই স্পেলটা না, মানে গুজরাট ব্যাটারদের সুবিধা করে দিয়েছিল যে ওদের হিউজ টার্গেট চেস করতে হয়নি। তো সিরাজ এই ম্যাচেও আশা করছি, মানে যদিও এটা ব্যাটিং পিচ, তারপরেও ও আহমেদাবাদে ব্যাটিং পিচেই খেলেছে। যদি আরসিবির কথা বলো, চিন্নাস্বামী, সেখানেও ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সো আমার মনে হয় না ও যে কনফিডেন্সের এই মুহূর্তে রয়েছে, ওর কাছে পিচটা ফ্যাক্টর হবে। আরেকটা বিষয় হচ্ছে, হায়দ্রাবাদ কিন্তু ওরও ঘরের মাঠ, নিশ্চয়ই এটা একেবারে পুরো নিজের মাঠ, মানে নিজের ঘরের মাঠ।
আইপিএল এর টিম আলাদা, সেটা ঠিক আছে, কিন্তু নিজের বাড়ি তো হায়দ্রাবাদে, ওই জন্য একটা বাড়তি তাগিদ থাকবে যে বাড়ির সামনে, মানে বাড়ির দর্শকদের সামনে আমি কেমন পারফর্ম করব। প্রচুর পরিবারের লোকজন নিশ্চিতভাবে আসবেন। আমরা দেখেই থাকি যে আইপিএল এ ম্যাচ চলাকালীন পরিবারের লোকজন ক্রিকেটারদের তাতাতে মাঠে আসেন। তো তুমি যখন ব্যাটিং পিচ বললে, আমাকে একটু সাই সুদর্শনের কথা না বললেই চলছে না। গুজরাটের সাই সুদর্শন এমন একটা প্লেয়ার যাকে আমরা এই মরশুমের সবচেয়ে ধারাবাহিক এখনো অবধি দেখেছি। তো তার প্রশংসা মানে বাটলার থেকে শুরু করে টিমের বাকি প্লেয়ারদের মুখে শোনা যাচ্ছে। তো সাই কি করবেন, কি মনে হচ্ছে? ওর নামের মধ্যেই সুদর্শন রয়েছে। এরকম আইপিএল এ প্রচুর সুদর্শন ইনিংস খেলেছে, বাট আমার যেটা এখনো মনে হয়, মানে আগেও মনে হতো, টুর্নামেন্টের শুরু থেকেই মনে হয়ে আসছে, বাটলার কিন্তু ওপেনিং এ সেরা। রাজস্থানে সেই কাজটাই বছরের পর বছর করে গিয়েছেন, করে গেছে। সো আমি সাইকে ওপেনিং থেকে, আমি হতে পারে লেফট রাইট কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট ভেবেছে, মানে টিম ম্যানেজমেন্ট ভেবেছে সাইকে ওপেনিং এ রাখার। বাট আমি সামহাও বাটলারকে ওপেনিং এ দেখতে পেলে খুশি হতাম, সাইকে 3 নম্বরে দেখলে খুশি হতাম। সাইয়ের ডিফেন্সটা কিন্তু কেউ খেয়াল করে না, হয়তো ওর ব্যাটিংটা দেখে যে ও 4-6 মারছে বা বড় ইনিংস খেলছে, ঠিক আছে, তো ডিফেন্সটা কিন্তু খুব স্ট্রং। এবং এটা তোমাকে বলতে পারি যে নেক্সট কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া টিমে, টেস্ট টিমে অ্যাটলিস্ট সাইকে আমি হয়তো দেখতে পাবো। কারণ সাইড ডোমেস্টিক আমরা যদি পারফরম্যান্স দেখি, অসাধারণ পারফরম্যান্স, তাই না, কাউন্টি ক্রিকেট আর সেঞ্চুরি পর পর সেঞ্চুরি, বিভিন্ন টুর্নামেন্ট বদলে যাচ্ছে, সাইয়ের ফর্ম কিন্তু বদলাচ্ছে, এটা আমরা দেখেছি আইপিএল এর আগে। ওর বেসিকটা, এই যে সানরাইজার্স ম্যাচের আগে বলেছিল মেন্টর ব্রাভো, যে বেসিকে ফিরতে হবে, যেটা আমরা বারবার বলে থাকি। যখন তুমি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার বেসিক যদি ঠিক থাকে, তুমি যদি বেসিকটাতে নজর দাও, তুমি ফর্মে ফিরতে বাধ্য। তো সাইয়ের বেসিকটা এত সুন্দর যে ও যে কোনো ফরম্যাটে কিন্তু রান করে দিচ্ছে, এটা একটা মেইন কারণ। তো সাইকে নিয়ে যত কম, মানে কি বলবো, ওকে নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না। তো ওকে নেক্সট টাইম মানে ইন্ডিয়া জার্সিতে হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। এবার একটুখানি ফিরি বাটলার গত ম্যাচে রানে ফিরেছেন, একটা মানে গুজরাটের জন্য নিশ্চিতভাবে বুস্ট আপ। তোমার কি মনে হচ্ছে? বাটলারের বিষয়টা কি, গত ম্যাচে রানে ফিরেছে, ঠিক আগের ম্যাচগুলো মানে ঠিকঠাক ও কিন্তু খেলে দিচ্ছিল, এটা কনসিস্টেন্সি রয়েছে, কিন্তু ওই যে ব্যাটিং পজিশন চেঞ্জ হওয়াতে শুরুতে একটু সমস্যা হয়, তো ও 3 নম্বরটা এখন মানিয়ে নিয়েছে। গত ম্যাচে যেটা হয়েছিল, ওর কাছে একটা কি বলবো গিল্ট ফিলিং হচ্ছিল, কারণ ও ফিল্ডিং এর সময় যত মানে কিপিং এ যত মনে পড়ে একটা ক্যাচ ড্রপ করেছিল। তো ওইটা থেকে মানে সবাই সেলিব্রেট করে উঠেছে, তখন দেখছে মানে বাটলারের থেকে তো এরকম মিস এক্সপেক্ট করা যায় না। মানে ও যে স্ট্যান্ডার্ড সেট করেছে সেই কারণে এক্সপেক্ট করা যায় না, ভুল যে কারণে হতে পারে নিশ্চয়ই। তো বাটলার ওই ক্যাচটা মিস করার পরে না হয়তো গিল্টিতে ভুগছিল একটা, যে কারণে আরও খেলা মানে ব্যাটিংয়ের সময় সেটা কিন্তু বেরিয়েছে না, আমি একটা ভুল করেছি, ব্যাটিংয়ে সেই ভুলটাকে ঢেকে দেবো। তো বাটলারের ফর্মটা নিশ্চিতভাবে আরও ইফেক্টিভ হবে, কারণ এখানেও ব্যাটিং পিচ থাকছে। সানরাইজার্সের বোলিং অ্যাটাক দেখো, বোলিং অ্যাটাক ভালো, কিন্তু সেই অর্থে কিন্তু মানে কামিন্স হোক বা সামি হোক, তারা কিন্তু কেউ সেই অর্থে মানে ট্রাবল দিতে পারছে না। মানে একটা ভয়ঙ্কর স্পেল বা এখনো কিন্তু আমরা দেখতে পাইনি যে স্পেলটা ম্যাচ টার্নিং হয়ে যেতে পারে বোলারদের থেকে। ওদের ব্যাটাররা রান পেয়েছে বা ফ্লপ করেছে। তাহলে তোমার কি মনে হচ্ছে বোলিং কম্বিনেশনে আজকে গিলের দলের বিরুদ্ধে অরেঞ্জ আর্মির কিছু বদল হতে পারে? সেটা সম্ভাবনা খুব কম, কারণ আমার মনে হয় না ওরা কম্বিনেশন ভাঙবে। ওরা যে মানে ওই যেটা বলছিলাম যে ওরা যে স্ট্যান্ডার্ড বা যে মাইন্ডসেট নিয়ে শুরু করেছে সেটা আরো অ্যাটলিস্ট 2টো ম্যাচ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপর হয়তো মানে বাধ্য হতে পারে যে কম্বিনেশনে বদল প্রয়োজন কিনা। নাহলে ওভারঅল যদি তুমি বোলিং দেখো, যে মানে ইডেনেও যে বোলিংটা খুব খারাপ হয়েছিল মানে শুরুতে বলা যায় না, স্লগ ওভারে গিয়ে কিন্তু ওরা সমস্যায় পড়েছিল, কারণ স্লগ ওভারে ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং দুজনেই ফর্মে ফিরেছিল, অদ্ভুত ব্যাটিং করেছিল, যে কারণে 200 অব্দি পৌঁছে গেছিল। মানে একটা সময় মনে হয়নি যে 200 পৌঁছবে, কারণ ভেঙ্কি আর রিঙ্কু সেই জায়গাটা তৈরি করে দিয়েছিল। স্লগ ওভার বোলিংটা নিয়ে একটু ডাউট থাকে, তো ওই জায়গাটা যদি ম্যানেজ হয়ে যায়, আর ব্যাটাররা যেরকম বলছিলাম যে ওরা চালিয়ে খেলছে রেগুলার, সেই চালিয়ে খেলাটা যদি চালিয়ে যেতে পারে, আর ওদের ব্যাটিংয়ের যেটা হয়ে এসছে
টপ অর্ডার এত সাফল্য পেয়েছে যে মিডল অর্ডার কিন্তু সেইভাবে চাপে পড়েনি কোনোদিন। ভাবতেই হয়নি যে আমরা প্রেসারটা কিভাবে হ্যান্ডেল করবো, কারণ ওই টপ অর্ডারে পুরো ম্যাচটা বের করে নিয়ে চলে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, তাই হয়েছে। আর তারপর ক্লাসেন এসে ফিনিশিং টাচ দিয়ে দিত, ওরকম একটা ব্যাপার ছিল। তো এইবার টপ অর্ডার যখন ফ্লপ করেছে তখন ওরা চাপে পড়েছে। মিডল অর্ডারকে ভাবতেই হবে যে অন্যভাবে কিভাবে হ্যান্ডেল করা যায়। একদম। তো এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং এই মাঠটাতে তো ওই যেটা বললাম যে ব্যাটিং পিচ, যেটা বারবার বলে থাকি হায়দ্রাবাদের উপর, তো এখানে না মানে মেন লড়াইটা কিন্তু বোলারদের হতে চলেছে। বেশ বুঝতে পেরেছি। ব্যাটাররা রান করবে এইটুকু বলা যায়, তো মেন লড়াইটা যে কে ভালো বোলিং করে। বেশ, আজ তো আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেল, তো ভালো লাগলো তোমার সঙ্গে আলোচনা করে। তো আজ রাত্রে আমরা নজর রাখবো হায়দ্রাবাদে, সেখানে দেখতে হবে অরেঞ্জ আর্মি নাকি গুজরাট, কোন দল করবে বাজিমাত। আর যেমনটা বললো যে আমাদের নজর রাখতে হবে বোলিং ডিপার্টমেন্টের দিকে, ব্যাটিং ডিপার্টমেন্টেও রাখবো নজর। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন টিভি9 বাংলা ডিজিটাল, আর তার সঙ্গে আমাদের এই চালিয়ে খেলো অনুষ্ঠান।